কয়লাকাণ্ডে এবার তৎপর ইডি। রাজ্যের 3 পুলিশ কর্তাকে সমন পাঠানো হয়েছে এক প্রথিতযশা আইনজীবীকে, এবং তার সঙ্গে সঙ্গেই সমন পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পরেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের আয়োজিত ভার্চুয়াল সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন কেন্দ্রের বিজেপিকে। তার বক্তব্য যথারীতি আগের মতোই এজেন্সি দিয়ে ধমকে চমকে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে শায়েস্তা করার চেষ্টা চালাচ্ছে বিজেপি, যেহেতু তারা রাজনৈতিকভাবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারেনি। যতবার সিবিআই এবং ইডি তৎপর হয়, সেটা কয়লাকাণ্ডের তদন্তে হোক অথবা অন্য কোনো দুর্নীতির তদন্তে, চিটফান্ড মামলা হোক, ততবারই এই অভিযোগটা সামনে আসে, মুখ্যমন্ত্রী এই অভিযোগটা তোলেন। আজকে মুখ্যমন্ত্রী আরেক কদম এগিয়ে বলেছেন তার কাছেও ফাইল আছে। এ রাজ্যের বিজেপি নেতাদের কর্মীদের দুর্নীতির বিরুদ্ধেও তার কাছে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ তিনি প্রয়োজন মতো দিতে পারেন। আর প্রশ্নটা এখানেই, যদি সত্যি সত্যি দুর্নীতির অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তাহলে কিসের অপেক্ষা? কেন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তদন্ত করছে না, শাস্তি দিচ্ছে না রাজ্য সরকার? তদন্ত করে শাস্তির ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায়, কেন তার জন্য তৎপর হচ্ছে না? তাহলে কি কোথাও অভিযোগ নিয়েও লেনদেনের অপেক্ষা রয়েছে? রাজনীতির স্বার্থে দুর্নীতির অভিযোগের মতো গুরুতর অভিযোগ, তা নিয়েও লেনদেন চলবে, সওদা চলবে? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরাকে সামনের মাসেই তলব করেছে ইডি। ঘটনায় ইতিমধ্যেই অনেক তাবড় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নাম জড়িয়েছে, কিন্তু কয়লাকাণ্ডের সঙ্গে তৃণমূলের যোগ মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দোষ চাপিয়েছেন তিনি। শনিবার মমতার দাবি, কয়লা দুর্নীতিতে 1 ডজন কেন্দ্রীয় মন্ত্রীও জড়িত, তার হাতে নাকি প্রমাণও আছে। কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়, কয়লা তোমার সিআইএসএফ এর দায়িত্বে, সেন্ট্রাল মিনিস্ট্রি। মাথায় রেখো, এটা স্টেট মিনিস্ট্রি নয়। তোমার মিনিস্ট্রিরা কি করছিল? আমি 1 ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে। কেন্দ্রীয় সরকার ডোন্ট ফরগেট, কাউকে একজনকে ধরে জোর করে লিখিয়ে নিলাম একজনের নাম, দ্যাট ইজ নট দ্য রিপ্লাই অমিত শাহ। প্লিজ রিমেম্বার, ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসেছিল আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল, আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে। প্রমাণ থাকলে কিসের অপেক্ষা করছেন তৃণমূল নেত্রী? কেন ব্যবস্থা নিচ্ছেন না? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর কাছে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, তিনি সেটা ইডিকে দেবেন। বিষয়টা তো আইনি প্রক্রিয়ার মধ্যে শুধু রাজনৈতিক বক্তব্য রাখলে তো হবে না। নির্দিষ্ট অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে থাকলে তিনি নিশ্চয়ই সেটা জানাবেন। এটাই সুস্থ সমাজ আশা করে। ইডি সিবিআই দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, শনিবার আরও একবার সে কথা বলেন তৃণমূল নেত্রী। সারদা নারদা সহ একাধিক দুর্নীতিতে নাম জুড়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। দীর্ঘদিন ধরেই তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে এই অভিযুক্তরা কি বেকসুর? মন্তব্য করেন মমতা। মানুষের কাজ করা, মানুষকে ভালোবাসা আমাদের প্রধান কাজ। তাই দিল্লি যখন আমাদের সাথে রাজনীতিতে পারে না, দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার তখন এজেন্সি লেলিয়ে দিয়ে, আর আজকাল লজ্জা লাগে আমার। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ইডি সিবিআই কোনো তদন্তে তৎপর হলে তখন একটা প্রতিহিংসার তত্ত্ব সামনে চলে আসে। আর তদন্তের গতি স্লথ হলেই আমাদের রাজ্যের অন্য বিরোধীরা বলতেন দিদি মোদি কটাক। এই তত্ত্ব দীর্ঘদিন শুনে এবং এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, হয়তো আপনারাও প্রশ্ন করতে ক্লান্ত হয়ে গেছেন। কয়লাকাণ্ডে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু মমতাই নয়, অভিষেকও আগে কথা বলেছেন। সত্যি যদি প্রমাণ থাকে, তাহলে ব্যবস্থা কবে নেবেন তিনি? এই প্রশ্ন যেমন উঠছে, তেমন এটাও ঠিক যে বেশ কয়েকজন বিজেপি নেতা তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। তাদের মধ্যেও কি কেউ মমতার কয়লা তালিকায় রয়েছেন, নাকি স্রেফ হুমকি দিয়ে দলে টানার চেষ্টা? রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলা কি তার দায়িত্ব নয়? মমতার অভিযোগ অনুযায়ী কেন্দ্র যদি এজেন্সি দিয়ে ব্ল্যাকমেল করে থাকে, তাহলে তিনি নিজেও কি তাই করছেন? রিপাবলিক বাংলা।
এ নিয়ে আলোচনা করবো অনির্বাণের অগ্নিবাণে। আজকে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী। চারজনের সঙ্গেই কথায় আসবো, কিন্তু তার আগে আজকে আমার এই বিতর্কের মূল প্রশ্নগুলো আমার অগ্নিবাণে। বিজেপির বিরুদ্ধে প্রমাণ থাকলে অপেক্ষা কিসের? অগ্নিবাণ 2। দুর্নীতির অভিযোগ কি সওদা করার পণ্য? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছেও পাল্টা ফাইল আছে, তাহলে তদন্ত কেন হচ্ছে না? অগ্নিবাণ 3। রাজনীতির স্বার্থে হলে ভোট মেটার পর কেন সমন দিল ইডি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে রাজনীতির কারণেই এমন সমন। তাহলে রাজনীতির সময় অর্থাৎ ভোটের ভরা মরশুমে তখন কেন ইডি বা সিবিআই তৃণমূল কংগ্রেসকে বিরক্ত করেনি? উপস্থিত অতিথিদের সঙ্গে কথায় আসি। প্রথমেই চলে যাব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, আমার 3টে প্রশ্ন, আমি একে একে 3টে প্রশ্নেরই আপনার কাছ থেকে সংক্ষেপে উত্তর চাইব। প্রথমত, যদি রাজ্য সরকারের কাছে সত্যি প্রমাণ থেকে থাকে তাহলে কিসের অপেক্ষা? দুর্নীতির যদি প্রমাণ থেকে থাকে বিজেপির সাংসদ নেতাদের বিরুদ্ধে বা বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ডজন মন্ত্রী চুরি করেছে কয়লা, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করছে না কেন রাজ্য সরকার, ব্যবস্থা নিচ্ছে না কেন? দেখুন, বিজেপির একটা রাজনৈতিক ষড়যন্ত্র বা অভিসন্ধি হলো যে বিজেপির বিরুদ্ধে যখনই সোচ্চার হয়েছে তখনই ওরা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করেছে। এর আগে আমরা দেখেছি চিদম্বরমের মতো মানুষকেও ওরা অ্যারেস্ট করেছে, এবং ভারতবর্ষে যারাই বিজেপি বিরোধী রাজনৈতিক দল আছে তারা যখনই বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তখন ওরা নানান ধরনের কথা বলার চেষ্টা করছে। এখন ওরা তৃণমূল কংগ্রেসকে ওদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। গত 2রা মে ফলাফল বেরিয়েছেন, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সবাই বলেছিলেন যে 200-র বেশি সিট পাবে, তারপরে গিয়ে লাস্টে 73-এ ঠেকেছে। 1000 বিজেপির নেতা এসেছিলেন, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, অমিত শাহ এসেছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন। এত কিছু করার পর 8 দফায় নির্বাচন হলো, 2 লক্ষ আধা সামরিক বাহিনী নির্বাচন হলো, তারপরে পরাজিত হয়ে যাওয়ার পর এখন আবার এই ধরনের কার্যকলাপ করছেন। দেখুন, আমরা একটুকু বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেসকে এই সিবিআই আর ইডির ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। যেহেতু ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে সবচেয়ে সোচ্চার মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী তার কাছে পরাজিত হয়েছেন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে, 3য়বারের জন্য মমতা ব্যানার্জি এখানে নির্বাচনে জিতে এসছেন। তাই এই ধরনের ষড়যন্ত্র ওরা করছে। আর আমাদের হাতে কি তথ্য আছে, তথ্যের এবং তদন্তের বিষয়ে আমরা নিশ্চিত দেখতে পাবেন। যদি কিছু তথ্য থাকেন, যখন মুখ্যমন্ত্রী বলেছেন তখন তদন্তে সেটা উঠে আসবে। আমার তো সেখানেই প্রশ্ন, বৈশ্বনাথ বাবু, যে দুর্নীতির অভিযোগের মতো গুরুতর অভিযোগ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়লা চুরির সঙ্গে যুক্ত বিজেপির নেতা মন্ত্রীরা, তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার, বিশেষ করে দেশের সম্পদ যখন চুরি হচ্ছে? আমি সায়ন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী। সায়নবাবুর কাছে, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে সায়নবাবু, যে যদি সত্যি সত্যি রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করবার জন্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বিজেপি এমনটা করে থাকে, তাহলে ভোটের ভরা মরশুমে কেন ইডি বা সিবিআই তৎপর হলো না কয়লাকাণ্ড নিয়ে বা বাকি দুর্নীতির তদন্তগুলো নিয়ে? প্রথম কথা হচ্ছে যে দেখুন, দুটো দিক থেকেই আমাদের বিষয়টাকে দেখা উচিত। 1 নাম্বার বিষয় হচ্ছে বিজেপির যে নেতা আজকে সিবিআই কে নিয়ে কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, তার পাশে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, যাকে প্রকাশ্য দিবালোকে ঘুষ নিতে দেখা গেছিল, যে কেসও সিবিআই এর অধীনে আছে, কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর দিকে সিবিআই ঘেঁষছে না। আবার এটাও ঠিক, এ রাজ্যের বুকে
কয়লা হতে পারে বা যে কোনো সিন্ডিকেট হতে পারে, সারদা হতে পারে, রোজভ্যালি হতে পারে, নারদা হতে পারে, এই বিভিন্ন ভুইফোড় জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকা কামিয়ে গত 10 বছর ধরে যেভাবে 3তলা 4তলা বাড়ি করেছে আর সাদা কালো স্করপিও গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু সিবিআই তার ক্রেডিবিলিটির জায়গা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে, যেটা আনফরচুনেট। এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টের ওপর বেস করে হাইকোর্ট যে রিসেন্ট অর্ডার দিয়েছে সেখানে কিন্তু কোর্ট মনিটরড সিবিআই এনকোয়ারির কথা বলা হয়েছে। এবং আমরাও সারদা মামলাতে যখন গেছিলাম সুপ্রিম কোর্টে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নানরা যখন গেছিলেন, তখন বলা হয়েছিল যে কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি। আমার 2 নম্বর কথা হচ্ছে এখানে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথা এক্ষুনি বলছিলেন যে ত্রিপুরায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, কারা লড়াই করছে? তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদে প্রোগ্রাম করবার জন্য কে গেছে? তৃণমূল কংগ্রেসের সারদা সেলের সবচাইতে বড় যিনি এখন নেতা, ওই ছাত্র নেতা, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দিবস প্রতিষ্ঠাতা করবার জন্য তিনি আজকে গেছেন ত্রিপুরাতে। সুতরাং আসলে বিজেপি বিরোধী যে লড়াইয়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু ত্রিপুরায় কি উনি সিপিএম এর ঘর ভাঙার চেষ্টা করছেন? এখন মূল যে কথার মধ্যে আমরা আজকে ফিরতে চাই, এ বাংলার বুকে গত 10 বছর ধরে যে দুর্নীতি চলেছে, সেই দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি হলে এই গোটাটা বেরোবে। না হলে কি হবে? না হলে সিবিআই একজনের কাছে চিঠি পাঠাবে, তারপর সে সিবিআই দপ্তরে যাবে আর তারপর গিয়ে সে বিজেপিতে যোগদান করবে। 2021 সালের আগে যেটা আমরা দেখতাম। আর এখানে যে কথাটা এতক্ষণ ধরে বলছিলেন যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, আমি খালি 2টো নাম এখন করতে চাই। সুজন চক্রবর্তীর বাড়িতে 2014 সালে সারদা মামলার নোটিশ এসে সাটিয়ে দিয়ে গেছিলেন। কি জন্য করেছিলেন? প্রতিহিংসার জন্য। তারপর থেকে আর কোশ্মিনকালে কেউ কিছু কোনোদিনও শুনতে পাইনি আমরা, প্রতিহিংসার কারণে। সুশান্ত ঘোষ, প্রতিহিংসার জন্য আপনারা জঙ্গলমহলে সেদিনকে ওই চক্রান্তের জাল বুনেছিলেন, গোটা রাজ্যের মানুষ জানে। সুতরাং সিআইডি কেও যে আপনারা ব্যবহার করে এবং গাঁজা কেস দিয়ে যেভাবে মালদা মুর্শিদাবাদে বিরোধীদের ঘর ভেঙেছেন, গোটা রাজ্যের মানুষ জানে। কিন্তু সিবিআই এর ক্রেডিবিলিটি বারবার এ রাজ্যে আমাদের প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সিবিআই কাদেরকে অ্যারেস্ট করেছে সেটাও একটা দেখবার বিষয়। নারদা কাণ্ডে কারা অ্যারেস্ট হয়েছে আমরা দেখেছি, কিন্তু মুকুল রায় দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছেন, একবার বিজেপিতে যাচ্ছেন, একবার তৃণমূলে আসছেন, আবার তৃণমূলে থাকা অবস্থায় বলছেন বিজেপি প্রার্থী দিলে জিতে যাবে। সুতরাং এই যে সিবিআই এর ক্রেডিবিলিটি, এবং মাদ্রাস হাইকোর্ট রিসেন্ট যে কথা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে যে তোতা পাখি হওয়া থেকে বন্ধ করবার জন্য সিবিআই এর জন্য সেপারেট ল বানাতে হবে, যাতে তারা স্বয়ং সক্রিয় হয়ে কাজ করতে পারে। কিন্তু তার মানে এটা একদমই নয়, এ রাজ্যের বুকে গত 10 বছর ধরে যারা করে খাওয়ার রাজনীতি চালু করেছেন, সারদা থেকে খেয়েছেন, নারদা থেকে খেয়েছেন, রোজভ্যালি থেকে খেয়েছেন, বালি থেকে খেয়েছেন। সবচেয়ে শেষ প্রমাণ আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল হয়েছে, যেখান থেকে কুণাল ঘোষ এই রাজ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর একটাও গরু বা কয়লার কেস যেন আমার কানে না আসে। তার মানে উনিও পরোক্ষভাবে স্বীকার করছেন যে হ্যাঁ, এই কেসগুলো এক্সিস্ট করছে। আর যার কাছে আজকে নোটিশ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী সম্পর্কে আমরা যেটা শুনি যে সোনা বিষয়ক যে বিষয়, দেখুন এয়ারপোর্ট অথরিটির মধ্যে বিষয় তো রাজ্য পুলিশ ছিল না, সেখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় সবটা ছিল। তাহলে সেখান থেকে তিনি বেরিয়েছিলেন কি করে? এটাও তো আজকে সবচাইতে বড় প্রশ্ন। আমি সন্ময় বাবুর কাছে যাই। সন্ময় বাবু, বারবার সিবিআই ইডি যখনই তদন্তের কথা আসে, আজকে শুনলাম আমরা শ্রমিক ভট্টাচার্য বলছেন তখনই তদন্ত বেশি গতিতে এগোলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হচ্ছে, আর তদন্তের গতি স্তত হলে বিরোধীরা অভিযোগ তোলেন, মানে অন্য বিরোধীরা অভিযোগ তোলেন, বিজেপি বাদ দিয়ে বাকি বিরোধীরা অভিযোগ তোলেন এই রাজ্যে। যেমন সায়ন বলছেন বা অনেকে বলেন যে আসলে কোথাও একটা গট আপ রয়েছে। এই অভিযোগের কথাটা বা এই বারবার এমন উঠে আসা তত্ত্বের কথাটা কিন্তু বিজেপি নেতারাও জানেন, আপনারাও জানেন। সেখান থেকেই প্রশ্ন সন্ময়বাবু, কোথাও গত 6-7 বছরে সিবিআই বা ইডির তদন্ত চিটফান্ড মামলায় বা এই কয়লাকাণ্ডের তদন্তের ক্ষেত্রেও যেভাবে বিশেষ বিশেষ সময় গতি পেয়েছে, আবার বিশেষ বিশেষ সময় গতি হারিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি এই প্রশ্নগুলো উঠছে না বা উঠে আসছে না? সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটাও কোথাও একটা মান্যতা পেয়ে যাচ্ছে না? আপনার কথার প্রেক্ষিত ধরেই বলি, সেটা হচ্ছে যে নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে 4 মাস। 4 মাস বাদে যখন আজকে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন, তখন ওই নির্বাচনের আগে ডাকলে যে প্রশ্নটা উঠতো, নির্বাচনের পরে ডাকলে সেই প্রশ্নটা ওটা উচিত না। মুশকিলটা হচ্ছে নির্বাচনের 4 মাস বাদে করলেও সেই প্রশ্নটা আসছে। সিবিআই এর মতো কাজ করছে, ইডির মতো কাজ করছে। আমাদের ধারণা, আমরা বলতে পারবো না, যে নিশ্চয়ই বিনয় মিশ্রর পার্টটা জড়িত আছে,
যে আপনারা জানেন যে বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি ভানুতে লুকিয়ে আছেন। এমন কিছু ডকুমেন্ট, এমন কিছু এভিডেন্স তার থেকে উদ্ধার করা দরকার যেটা হয়তো সিবিআই বা ইডির ক্ষেত্রে কার্যকরী হবে। আমি এই কথাটা বলে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং দুটো কথা বলেছেন। একটা কথা বলেছেন যে শুধু তৃণমূলকে ধরা কেন, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধরো। মানে তার মানে একটা কোনো জায়গা থেকে মানে অন্তর থেকে স্বীকারোক্তি করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা কনভিক্টেড, আমরা অপরাধ করেছি, এবার অন্যদেরও ধরো। এবার অন্যদের ধরার প্রসঙ্গে আসলেই প্রথম যে কথাটা আসছে সেটা হচ্ছে যে আজকে বলেছেন বস্তা ভর্তি জিনিসপত্র সিআইডির কাছে দেবো, আমার হাতে যেমন ডকুমেন্ট আছে একটু বলেনি সেই ডকুমেন্টগুলো আমি দিতে চাই। প্রশ্নটা হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি সমস্ত করাপশনের কাগজপত্রগুলো নিয়ে বস্তাবন্দি করে বসে থাকেন, সেটাও তো একটা গঠিত অপরাধ। তো তার তো ইমিডিয়েটলি দেওয়া উচিত। তিনি পরবর্তীকালে সময় এলে দেবেন কেন? তার হাতে যদি অপরাধের তদন্ত তথ্য বা ডকুমেন্ট এভিডেন্স থাকে তাহলে তো একই যুক্তিতে সিবিআই এর হাতে তো শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের বিরুদ্ধে সমস্ত কাগজপত্র আছে, সিবিআই কেন অ্যাক্ট করছে না? রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি যে কথাটা বলছেন কথা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত হাতে তথ্য নিয়ে বসে আছেন কিন্তু দিচ্ছেন না। এখানেই লুকিয়ে রয়েছে আসল ব্যাপারটা। আর প্রশ্নটা হচ্ছে অভিষেক সন্ময়বাবু বলে নিন, পরে নিশ্চয়ই আপনার কথাও শুনবো। সন্ময়বাবু প্লিজ। এটা তো একটা বড় স্কোপ নিজেদের পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসা। ইডির সামনে যান, এখানে নিয়ে প্রশ্ন করে লাভ কি? আজকে এন্টায়ার বক্তৃতাতে 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের বক্তৃতায় বারবার খালি মনে হচ্ছিল কোনো একটা জায়গা ধরা পড়ে যাওয়ার জায়গা তৈরি হয়েছে। এত উদ্বেগ কিসের? এত চ্যালেঞ্জ করার দরকার কিসের প্রয়োজন? যান ইডির সামনে গিয়ে ডকুমেন্টগুলো প্রডিউস করুন। ইডি তো আলটিমেটলি কোর্টে যাবে, সিবিআই তো আলটিমেটলি আমি একটু অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসি। আপনাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা পরিষ্কার হয়ে চলে আসার সুযোগ থাকবে। আমি একটু অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসি। সন্ময়বাবু যে কথাগুলো, যে প্রশ্নগুলো তুলছেন অনির্বাণ বাবু, যদি সত্যি সম্বন্ধে মাদ্রাজ হাইকোর্ট কি বলেছে রিসেন্ট শুনেছেন? হ্যাঁ বসেন প্লিজ। না, আপনার নেত্রী কি আজকে বলেননি যে তৃণমূল কংগ্রেসকে শুধু একা ধরা কেন, সবাইকে ধরুন বলেছেন কি বলেননি? আপনি তো আজকে শ্রোতা ছিলেন, খাঁচা থেকে বেরিয়ে আসুন। আপনি আজকে শ্রোতা ছিলেন। সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়ে মাদ্রাজ হাইকোর্ট কি বলেছে কাগজে পড়েছেন? না ঠিক আছে, এটা ঠিক বৈশ্বনাথ, এটা ঠিক সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন রয়েছে, কিন্তু এ রাজ্যের বুকে যারা চিটফান্ড থেকে করে কমে খেয়েছে তারা যে মানে নির্দোষ প্রমাণিত হয়ে যেতে পারে সেটাও তো ঠিক না। তবে এটাও ঠিক সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন রয়েছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। না, আমার প্রশ্ন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। অনির্বাণ বাবুর কাছে প্রশ্ন আছে। অনির্বাণ বাবু, সিবিআই এর ক্রেডিবিলিটি, ইডির ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে, খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে তার কাছে একেবারে ঠোস সবুত বলতে যেটা বোঝায় আমরা, অর্থাৎ খাস প্রমাণ রয়েছে। তাহলে সেই প্রমাণগুলো নিয়ে রাজ্যে প্রশাসনিক প্রধান বসে আছেন কেন? সন্ময়বাবু যে কথাটা বলছেন বা অন্য বিজেপি নেতারা বলছেন, এমন প্রমাণ থাকলে, বিশেষ করে দেশের সম্পদ কয়লা চুরি, তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, মহিলা গঠিত অপরাধের প্রমাণ আছে বলছেন মুখ্যমন্ত্রী, অত্যন্ত গুরুতর সমস্ত অপরাধের কথা বলছেন, তা সেগুলো নিয়ে রাজ্যের পুলিশ কেন তদন্ত করছে না? নাকি এখানে কোনো একটা সওদার অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী? দেখুন, সওদা বলতে যদি বোঝানো হয় যে চাপ দিয়ে, যেটা আপনার টিকারে দেখাচ্ছেন, চাপ দিয়ে বিজেপির নেতাদের নিজেদের দলে নেওয়ার এই সওদার কথা যদি হয়, আমি ধরে নিই আজকের দিনে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলায় কত হাজার বিজেপির নেতা এবং কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে চাইছেন, তার হিসাব আমরা মোটামুটি প্রত্যেকেই জানি। প্রায় কাউকেই নেওয়া হচ্ছে না, তারা আগ বাড়িয়ে রয়েছেন, একটা পা বাড়িয়ে রয়েছেন, পারলে এক্ষুনি চলে আসেন। সেই রকম লোকদের যেখানে নেওয়া হচ্ছে না, সেখানে চাপ দিয়ে কাউকে নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আবার এটাও তো ঘটনা যে ধরুন একটা খুনের চার্জ আসার পরে মানুষ ভূঁইয়ার দল পরিবর্তন, একটা খুনের চার্জ আসার পরে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দল পরিবর্তন, এটা তো আমরা রাজ্যে দেখেছি। না, আমরা চাপ দিয়ে যে দল বদল হয়, এ রাজ্যের পুলিশের চাপ দিয়ে দল বদল হয় না বলছি না। চাপ দিয়ে দল বদল যেমন হয়, কোন সময় চাপটা দেব, যখন চাপ দেওয়ার প্রয়োজন আছে। আজকে তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব আসন সংখ্যা নিয়ে বিধানসভায় এসছে,
প্রবল তাদের ভোট শতাংশ বাড়িয়ে নিয়ে তাহলে এমন তো দুর্নীতির অবস্থায় অভিযোগ নতুন থাকা করে লোক সত্ত্বেও নেবে কেন? তাহলে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন চেপে বসে থাকা কেন? হ্যাঁ, এইবার আমি আসি কয়লা কাণ্ডের কথা যদি বলি একদম নির্দিষ্টভাবে, কয়লা কাণ্ডের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা যুক্তরাষ্ট্র সরকারের অধীন। অমিত শাহ, নরেন্দ্র মোদী বসে আছেন সেই সরকারের মাথায়। তাদের হাতে যদি কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়, সেগুলো যে ইনট্যাক্ট থাকবে, অক্ষত থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন তো? কোর্টে গিয়ে তো দেওয়া যায়। সরকারবাবু দিতে পারবেন তো? আদালতে গিয়েও তো দেওয়া যায়। আদালত না, সেই তদন্ত আমি আচমকা কি আদালতে দিতে পারবো না, আমাকে তদন্তকারী এজেন্সিকে দিতে হবে। কারণ ইনভেস্টিগেটিভ এজেন্সি যখন ইনভেস্টিগেশন করছে, সেই কিন্তু সর্বা চার্জশিট জমা হয়ে গেল, তারপরে গিয়ে সেখানে কেউ প্রডিউস করতে চাইছেন, সেটা পরের কথা। রাজ্য সরকার হলফনামা দিয়ে আদালতে জানাতে পারে না যে আমার কাছে কিছু প্রমাণ আছে তদন্ত সম্পর্কে, আমি আদালতের মাধ্যমে সেই প্রমাণগুলো তুলে দিতে চাই ইডি বা সিবিআই এর হাতে? আদালতের মাধ্যমে না, তাকে কিন্তু তুলে দিতে হবে সেই ইডির হাতেই বা সিবিআই এর হাতে, যে ক্ষেত্রে যে তদন্ত করছে। তারপরে সেই প্রমাণগুলোর কি অবস্থা হবে, আদৌ অক্ষত থাকবে কিনা, সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এবং ইডি এবং সিবিআই এর যে কাণ্ড কারখানা আমরা দেখে আসছি, এটুকু অন্তত আমি নিশ্চিত যে সেই প্রমাণগুলো ক্ষেত্রে হয়েছিল। প্রমাণ অক্ষত থাকবে না, সেই কারণেই প্রমাণ তুলে দেওয়া হচ্ছে না, প্রমাণ থাকা সত্ত্বেও। আমি আজকের ব্রহ্মাস্ত্র অর্থাৎ মূল প্রশ্ন নিয়ে এতক্ষণ আলোচনার সূত্রে যে প্রশ্ন উঠে এসছে, পাঁচিলে বসা বিজেপি নেতাদের জন্য কি চুপ রাজ্য, যে কথা বলছিলেন অনির্বাণ বাবু, যে ইঙ্গিত পাচ্ছেন তিনি, ঠিক সেই প্রশ্নটাই আমি করতে চাইছি। অর্থাৎ যারা এই মুহূর্তে তৃণমূলেও নেই, বিজেপিতেও নেই, মানে থেকেও নেই, শরীরটা হয়তো বিজেপিতে আছে, মনটা তৃণমূলের দিকে চলে গিয়েছে, তাদেরকে আবার নিজেদের অর্ধে নামিয়ে নিয়ে আসার জন্য যারা পাঁচিলে বসে অপেক্ষা করছেন এখন টপকাবেন বলে, দল থেকে ও দলে যাবেন বলে, তাদের জন্যই কি হাতে প্রমাণ থাকা সত্ত্বেও চুপ করে রয়েছে রাজ্য? আমার এই প্রশ্ন নিয়ে এবং প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ফিরে আসবো বিতর্কে। আরও একবার ফিরলাম বিতর্ক পর্বে। বিতর্কে বিরতিতে যাওয়ার আগে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আজকের মূল প্রশ্ন যেটা ছিল, যে পাঁচিলে বসা বিজেপি নেতা যারা, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসে যাবেন বলে মনটা ঠিক করে ফেলেছেন, শরীরটা এখনো বিজেপিতে রয়ে গিয়েছে হয়তো, তাদের জন্যই কি দুর্নীতির অভিযোগ পেয়েও চুপ রাজ্য? আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, দুর্নীতির অভিযোগ রয়েছে, গুরুতর অভিযোগ দুর্নীতির, কয়লা চুরির মতো অভিযোগ, মহিলা ঘটিত অভিযোগ রয়েছে, মহিলা ঘটিত অপরাধের অভিযোগ রয়েছে, তাও রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? এদের মধ্যে অনেকেই আবার তৃণমূলে আসতে পারেন নাকি? একটাই জিনিস বুঝছি না, বিজেপি হেরে গেছে, তৃণমূল তৃতীয়বার জিতেছে, 213টা আসন পেয়েছে। এক্ষুনি বিজেপি লোককে তৃণমূলে নিতে চাইছে, তার জন্য কেস দেয়া হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের ভুলভাল অবান্তর যুক্তির কি কোনো মানে আছে? আমার কাছে তো কোনো মানে লাগছে না। আর বিজেপির নেতাদের যে চরিত্র কীরকম, তাদের যে বিভিন্ন দুর্নীতি ভারতবর্ষের মানুষ জানে, রাফাল থেকে শুরু করে, এবং তারা যে দেশের জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে। সুপ্রিম কোর্টের জজেরা জাস্টিসদের, চিফ জাস্টিসের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রিটায়ার হওয়ার পর রাজ্যসভার মনোনীত সদস্য হয়েছে রাষ্ট্রপতি। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, বিরোধীদের কণ্ঠরোধ করছে, এবং সেখানে তাদের বিরোধীরা কোনো কিছু বললেই তাদেরকে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে ভয় পাওয়াচ্ছে। আমাদের হাতে যে প্রমাণ আছে, আইনের কতগুলো প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর যারা লয়ার তারা নিশ্চয়ই জানেন, যেই প্রসিডিওর অনুযায়ী কাজ করতে হয়। এবং আমাদের কাছে যা তথ্য আছে, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সে তথ্য প্রমাণের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এটা দিয়ে কাউকে চাপ দেওয়ার কোনো ব্যাপার নেই। এখন 213টা সিট পেয়েছে, 5 বছরের জন্য এখানে তৃতীয়বারের জন্য জিতে গভর্নমেন্টে এসছে। সুতরাং এই ধরনের ভুলভাল কথা যারা বলছেন তারা মিথ্যাচার করছেন। আসলে বিজেপি হেরে গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে এখন সোচ্চার হন, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় যতদিন আপনাদের দলে ছিল ততদিন পার্থ চট্টোপাধ্যায় বার্গেনিং করেছে তাকে দলে রাখবার জন্য। শুভেন্দু অধিকারী দীঘার ওই বাঁধের দুর্নীতি করেছে আপনারা এখন বলেন, কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যাওয়ার জন্য মানে তোড়জোড় করছিল, তখন দিনের পর দিন সৌগত রায় সেই সময়তে বার্গেনিং করে গেছেন। সুতরাং আপনাদের কাছে দুর্নীতির প্রমাণ হাতে ছিল, কিন্তু আপনারা সেই সময়তেও বার্গেনিংটা করেছেন। গোটা রাজ্যের মানুষ আমরা দেখেছি। আচ্ছা, আপনি কোন দলের হয়ে বলছেন বলুন তো? আপনি কার হয়ে বলছেন আমি বুঝতে পারছি না। আরে শুনুন না, আমি সেই দলের হয়ে বলছি যারা, শুনুন না, কালীঘাটের ময়না সত্যি কথা হয় না, যারা বলতো যারা মন্ত্রী বানিয়েছেন,
শুনুন না, বলছি তো, শূন্য বলছি তো। করছিলেন। কালীঘাটের ময়না, শুনুন না, কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। আপনিও আসতে চাইছেন? আরে শুনুন না, আপনিও শুনুন বলে না, আমি বলে আসতে বলছি, চাইছেন? আরে শুনুন না, শুনুন না, আমি বলছি সত্যি না, কথা না, কয় না। যারা যে বলেছিল বলতো তারা তাকে তো এসেছিল মন্ত্রী বলে এবার করেছিলেন, আপনি বলছে আসতে তাকে তো চাইছেন। মন্ত্রী করেছিলেন। আপনি আপনি তো প্রশ্নের শূন্য উত্তরটা সিট দিলেন না, পেয়েছেন। আপনি প্রশ্নের আপনার উত্তরটা দল তো দিলেন না, শূন্য বৈশ্বনাথ সিট দা। পেয়েছে। একদম আপনি তো শূন্য। আমি শূন্য। আমি আপনি জিরো সগৌরবে বলছি, পেয়েছেন তো। বামপন্থীরা শূন্য, আপনারা শূন্য। তো জিরো বৈশ্বনাথ দা, পেয়েছেন। আপনারা বামপন্থীরা এত- শূন্য। আবার এত আরে কথাও শূন্য, বলছেন। আপনি জিরো শূন্য বলছেন, আমি বাংলায় কলসিতে বলছি এত বামপন্থীরা এক শূন্য। আওয়াজ। আপনি শুধু একটা এত কথা বলুন, আওয়াজ। শুভেন্দু অধিকারীর শূন্য বিরুদ্ধে কলসিতে এত আপনাদের আওয়াজ হাতে হয়? দুর্নীতির অভিযোগের প্রমাণ ছিল, প্রমাণ ছিল তো, সেই সময় কেন ব্যবস্থা নেননি? বনসহায়ক দপ্তরে দুর্নীতি হয়েছে, আপনারা কেন ব্যবস্থা নেননি? আপনারা অপেক্ষা করছিলেন যতদিন ওরা বিজেপিতে যাবে তারপর বলবো। শুভেন্দু অধিকারীর একটু উত্তর বিরুদ্ধে দিন না। ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে? যারা যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সৌগত রায় আমাদের দিনের সময় পর দিন আমরা অনেক bargaining করেছে। আমাদের দলের বিরুদ্ধে যারা সৌগত করেছে রায় তাদের দিনের বিরুদ্ধে পর ব্যবস্থা দিন নিয়েছি। bargaining সব্যসাচী করেছেন। আজও জেলে আরে আছে। সৌগত রায় দিনের পর দিন bargaining সব- করেছে আপনি শুভেন্দু জানেন অধিকারীকে না। দখলে রাখার জন্য। আপনি খবর রাখেন না। আচ্ছা আরে আচ্ছা আমি তো খবর জানতে চাইছি, বলুন না। স্বয়ংবাবু এক মিনিট। এইগুলো তো আপনার যুক্তি, যেহেতু আপনি শূন্য পেয়েছেন। বৈশ্বনাথবাবু আপনার কাছে আপনি আবার- আবার আপনার বলছি, থেকে আমরা বেশি সিট শূন্য পেয়ে পেয়েছি। গেছেন। এবারে বলুন, স্বয়ংবাবু, শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাদের হাতে প্রমাণ ছিল, কেন স্বয়ংবাবু ব্যবস্থা প্লিজ নেননি? এক এক করে রাজীব আমি ব্যানার্জির আমি বিরুদ্ধে অভিযোগ ছিল, বৈশ্বনাথবাবু কেন আমার কাছে ব্যবস্থা আপনার নেননি? কাছে আমার তাহলে একটাই প্রশ্ন। বেশ, তাহলে বিজেপি নেতাদের মধ্যে যারা তৃণমূলে আসতে চান বা এমন কোনো নেতাকে আপনারা নিতে চান না, তার জন্য আপনারা অপেক্ষা করছেন, এমনটা নয়। তাহলে কি আরো বড় কোনো ট্রেড অফের জন্য অপেক্ষা করছেন? মানে আমার কাছে তোমার 5টা ফাইল আছে, তোমার কাছে আমার 3টে ফাইল আছে, রাজনৈতিক স্বার্থে ট্রেড অফ গুলো চলবে আর দেশের সম্পদ চুরি হতে থাকবে? না, আপনার এই মন গড়ার কথার না উত্তর হয় না। কয়লা মন্ত্রকের দায়িত্ব হলো কেন্দ্রীয় সরকার। কয়লা মন্ত্রকের যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে কে ব্যবস্থা নিয়েছে? কেন্দ্রীয় সরকার। কয়লা মন্ত্রক নিয়ে এত কথা উঠছে, কয়লা মন্ত্রকটা কার? কেন্দ্রীয় সরকারের। আপনাকে বুঝতে হবে। আপনি দোষটা চাপিয়ে দিচ্ছেন অন্য লোকের ঘাড়ে। আপনি এখনো পর্যন্ত কিছু প্রমাণ করতে পারলেন না। এই কথাগুলোই তো বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন। বিজেপির লোকেরা এই কথাগুলো বলে তো হেরে গেল। প্রধানমন্ত্রী নিজে এই কথাগুলো বলে হেরে গেছে। বেশ। তারপর আবার নতুন করে ত্রিপুরাতে যেহেতু আমরা যাচ্ছি, আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। বেশ, আমি স্বয়ংবাবু এক মিনিট, আমি সন্ময়বাবুর কাছে যাই। সন্ময়বাবু, নির্বাচনের সময় এই দুর্নীতির অভিযোগগুলো বারবার সামনে এনে মানুষের কাছে বলেও বিজেপি পরাজিত, অর্থাৎ মানুষ এই অভিযোগগুলোকে মানতে চাননি। বিজেপির তোলা অভিযোগে মানুষের সায় নেই, এবং সেই কারণে এখন আবার নতুন করে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভ হচ্ছে বলেই কি আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে আসলে এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে? অভিযোগটা কিন্তু বৈশ্বনাথ বাবুরা তুলছেন। না, কেউ জিতলেই যে সমস্ত যে অভিযোগগুলো থাকে সেই অভিযোগগুলো নির্মূল হয়ে যায় এবং সে ঘটনাগুলো যে ঘটে না, এটা তো অবান্তর কথাবার্তা। নির্বাচন হয় অনেকগুলো ইকুয়েশনস এর উপর। কোন ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা নানান রাজনৈতিক ব্যাকরণ সমীকরণের উপর নির্ভরশীল হয়। আমার প্রশ্নটা আমার অন্য জায়গায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট, বৈষ্ণব নিশ্চয়ই শুনেছেন, লালু প্রসাদ যাদবের অনেক ডিফেন্ড করলেন। মানে পশুখাদ্য কেলেঙ্কারি নায়ক লালু প্রসাদের হয়ে পর্যন্ত ডিফেন্ড করলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে নিজের ঘরের মধ্যে যখন এই কাণ্ড ঘটছে, আমি শুধু তৃণমূল কংগ্রেসের কাছে একটা জিনিস এক্সপেক্ট করব, সেখানে দাঁড়িয়ে আপনারা, বিনয় মিশ্র তো তৃণমূল কংগ্রেসের রাজ্যের যুবর সাধারণ সম্পাদক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাত ছিলেন, একই ফটো ফ্রেমে বারবার বন্দী হতেন। সেই বিনয় মিশ্রকে নিয়ে আসুন না। 12,000 কোটি টাকার একটা স্ক্যামের হিল্লে হয়ে যায়, তাকে হাইকোর্ট পর্যন্ত রিলিফ দিচ্ছে না, তিনি দেশে ফিরতে চাইছেন না, তিনি হাইকোর্টকে শর্ত দিচ্ছেন যে আমাকে অ্যারেস্ট না করা হলে তবে আমি দেশে ফিরবো। সেই বিনয় মিশ্রকে ফিরিয়ে আনুন, বুঝবো আপনি সততার প্রতীক, বুঝবো আপনি। আপনার আরেকটা কথা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম যে যেখানে গিয়ে বোধহয় অনির্বাণ বাবু বলছিলেন যে আমরা যদি সিবিআই এর হাতে ডকুমেন্ট তুলে দিই, ডকুমেন্ট কিচ্ছু তুলে দিতে হবে না, আপনারা প্রশ্নগুলোর জবাব দিন। ইডি বা সিবিআই এর হাতে যতদূর জানা যাচ্ছে, অন্তত আমরা মিডিয়াতে যতটুকু জানতে পারছি, সমস্ত ডকুমেন্ট এবং এভিডেন্স আছে। শুধু ইন্টারোগেট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, তাদের ব্যাংক ট্রানজাকশনটা জানতে যাওয়া হয়েছে। তাতে কিসের করে হাইকোর্টে গিয়ে সিবিআই এর হাতে ডকুমেন্ট তুলে দিলে ফোর্জারি হতে পারে? সব আমল তামল কথা ক্যামেরার সামনে বসে বলছেন। আপনারা পরিষ্কার ভাবে ফেস করুন না সিচুয়েশনটা, তাহলেই তো হবে। বিনয় মিশ্রকে বাইরে থেকে ফিরিয়ে নিয়ে আসুন,
তাহলেই তো সমস্যার সমাধান হবে। আরে আর সবথেকে আপনি বড় তো কথা মশাই, হচ্ছে আপনি কিছুদিন তদন্ত আগে করছেন তৃণমূল নাকি? কংগ্রেসের তদন্তটা ওইসবের কে বংশ করছে? BJP কিছুদিন করছে? আগে তৃণমূল না কংগ্রেসে CBI করছে? যখন কমিটি না রিসার্ভিং ED করছিল করছে? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আপনি কি তদন্ত কে করছে? তদন্ত কি আপনি করছেন? কোনো অভিযোগ না। বিজেপি পার্টি তদন্ত করছে। আরে ওদের ক্রেডিবিলিটি নিয়ে তো সুপ্রিম কোর্ট বলেছে, আমি কি বলবো? আপনারা কোঅপারেট করুন, আপনারা আরে সিবিআই ক্রেডিবিলিটি নিয়ে তো সুপ্রিম কোর্ট বলেছে, খাঁচায় বন্ধ করা তোতা পাখি। অমিত শাহ যা বলে দেবে সিবিআই তাই করবে, ইডি তাই করবে। কি সাহায্য করেছিলেন এইসব দেখি আমাদের ভয় পাওয়ানো যাবে না। তিনি তো তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমাদের কিচ্ছু করতে পারবেন না এইসব বলে। আমাদেরকে ভয় পাওয়াতে পারবে আমার না। সময় তো একেবারে শেষ হয়েছে। অনির্বাণবাবু আপনার কাছে আরো একবার আসবো। আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, অনির্বাণবাবু, সত্যি একটি সরকারের কাছে, একটি রাজ্য সরকারের কাছে গুরুতর অভিযোগ দুর্নীতির, আমি আবার ওই প্রশ্নটা নিয়ে আসবো, গুরুতর অভিযোগ মহিলা ঘটিত অপরাধের কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে, এমনকি মন্ত্রীদের বিরুদ্ধে, 1 ডজন নেতা মন্ত্রীর কথা বলছেন মুখ্যমন্ত্রী, অথচ সেই রাজনৈতিক দল যারা একটি রাজ্যের সরকার পরিচালনা করছে তারা চুপ করে সেই অভিযোগগুলো নিয়ে বসে আছে। সাধারণ মানুষ এর থেকে কি মানে করবে? তো না, চুপ করে যদি বসে থাকতেন তাহলে তো শুনতেই পারতেন না যেরকম কিছু আদৌ আছে কি না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে তার তদন্ত হবে, এটা থেকেই বোঝা যাচ্ছে। আজকে বলা হয়েছে যে এরকম আছে, মানে ওটা কি ডিপেন্ড করছে তৃণমূল নেতাদেরকে কত ঘন ঘন ইডি বা সিবিআই ডাকবে তার উপরে? না, কিছু ডিপেন্ড করছে না। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া থাকে। শুনুন, যে কোনো নেতা বা যদি তিনি মন্ত্রী হন, আমি তো জানি না কাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে, তিনি যদি কেন্দ্রের মন্ত্রী হয়ে থাকেন, আজকে আচমকা কোনো মন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট আটঘাট না বেঁধে একটি তদন্তকারী সংস্থা নেমে পড়তে পারে না। তাকে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে ঠিক পথে তদন্তটা করতে হবে, যদি নিরপেক্ষভাবে করতে হয়। আর যদি সিবিআই ইডির মতো রাজনৈতিক খেলা করতে হয় তাহলে তো যে কোনো সময় করা যায়। সন্ময়বাবু বললেন আবোল তাবোল কথা বলছে, আমি মেনে নিলাম। আমি সন্ময়বাবুকে একটা প্রশ্ন করি, বাবরি মসজিদ কি ভাঙা হয়েছিল না ওটা নিজে থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল? এই প্রশ্নটার উত্তর সন্ময়বাবু যদি বলেন, আমরা জানি যে ভাঙা হয়েছিল, কে ভেঙেছিল, তাদের বিরুদ্ধে তদন্ত করেছে কে, সিবিআই, প্রমাণ করতে পেরেছে? পারেনি। সেই সিবিআইয়ের ওপর কি আপনি এতই ভরসা করছেন যে তারা যে কোনো বিষয়ে তদন্ত করে একদম কোর্টের সামনে গিয়ে প্রমাণ করে দেবে? আপনি কি নিশ্চিত এই ব্যাপারে? আমার সময় যেহেতু একদম শেষ। অনির্বাণ বাবু, হ্যাঁ প্লিজ। আমি একটা প্রশ্ন, একটা কথা আপনাকে ধরিয়ে দিই। হ্যাঁ, ধরিয়ে দিন। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে বস্তা ভর্তি ডকুমেন্ট আছে, আমি ইডির কাছে দেব। না না আপনার কথাটা আমি শুনবো সনয়বাবু, আপনার কথাটা শুনবো। আপনি একটু বলুন না, বাবরি মসজিদটা কারা ভেঙেছিল? সিবিআই প্রমাণ করতে পারলো কিছু? যে সিবিআই এর জন্য এত নাচানাচি করছেন তারা নাকি দারুণ সংস্থা, তারা কি প্রমাণ করতে পেরেছে? বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে গিয়ে কাউকে ডিফেন্ড করছি না, কাউকে অ্যাটাকও করছি না। আপনি সিবিআই কে এত ভালোবাসেন, তাদের দক্ষতার উপর এত ভরসা, সিবিআই কি বাবরি মসজিদ মামলা প্রমাণ করতে পেরেছে? মাত্র প্রশাসনিক প্রধান, সেই কারণে তুলে আনছে। আরো পুরনো জিনিস তুলে আনলে দেখা যাবে কিছুই প্রমাণ করতে পারেন না। আমার সময় যেহেতু একদম শেষ, সময় যেহেতু একদম শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণের অগ্নিবাণে আজকের এই বিতর্ক পর্বে অংশগ্রহণ করবার জন্য। তবে নিশ্চিতভাবে আমাদের আগ্রহ থাকবে, আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকবে, একদিকে সিবিআই, ইডি এরা এরকম গুরুতর যে সমস্ত দুর্নীতির তদন্ত করছে সেই তদন্ত অতি দ্রুত তার স্পষ্ট অভিমুখ পাক, দোষীরা শাস্তি পাক। অন্যদিকে রাজ্য সরকারের কাছে যদি গুরুতর অভিযোগ সম্বলিত কোনো প্রমাণ থাকে, যদি প্রমাণ সম্বলিত কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগেরও তদন্ত হোক প্রকৃত, এবং সেখানেও যারা দোষী তারা দলমত নির্বিশেষে শাস্তি পান, তারা যে দলেরই হন না কেন। অনির্বাণের অগ্নিবাণে ব্রেকিং নিউজ পর্বে আপনাদেরকে যেমনটা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে, ব্রেকিং নিউজ পর্বে ফিরে এলাম এই মুহূর্তে সবচেয়ে বাছাই করা ব্রেকিং খবরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আফগানিস্তানের পরিস্থিতির দিকে। আফগানিস্তানের ঠিক যেমনটা আশঙ্কা করা হয়েছিল সেদিকেই গড়াচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি, অর্থাৎ তালিবানদের জয় মানে তালিবানদের হাতে আফগানিস্তানের ক্ষমতা, মানে আসলে যে ভারতের সন্ত্রাসের নতুন করে রফতানি, সেটাই আরও স্পষ্ট হচ্ছে। একদিকে কাবুল বিমানবন্দরে যখন গুলি চলার খবর আসছে, বিমানবন্দরের প্রবেশপথে গুলি চলছে বলে খবর আসছে, অন্যদিকে তালিবানদের সঙ্গে জৈশ-এ মোহাম্মদের বৈঠকের খবর আসছে। সার্বিকভাবে কাবুল পরিস্থিতি নিয়ে কথা বলবো। প্রথমে বিমানবন্দরের যে খবর, গুলি চলার খবর, সেদিকে নজর রাখবো। অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। সমাদৃতা, কাবুল বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি। অনির্বাণ,
কাবুল বিমানবন্দরে যেরকম লাস্ট জানতে পারা যাচ্ছে সেখানে গুলি চলছে রীতিমতো এবং আফগান নাগরিকরা যাতে কোনোভাবেই বিমানবন্দরের মধ্যে ঢুকতে না পারেন তার জন্য প্রতিরোধ করছে তালিবানরা এবং সেই কারণে গুলি চালানো হচ্ছে। আমরা জানি কাবুল বিস্ফোরণের ঘটনা এবং কাবুল বিস্ফোরণের পর কিন্তু পরের দিন সকালেই দেখা যায় আবারও কাবুল বিমানবন্দরের গেটে প্রচণ্ড ভিড় জমে গিয়েছে এবং আফগান নাগরিকরা তারা হুড়মুড়িয়ে যাচ্ছেন, হাতে সময় খুব কম, 31 আগস্টের পর মার্কিন সেনা চলে যাবে, তারপরে তাদের কি পরিস্থিতি হবে সেই আশঙ্কায় তারা ভিড় জমিয়েছেন। কোনো না কোনোভাবে যদি একবার গেট পার করে ভিতরে যাওয়া যায়, একবার যদি কোনো না কোনো প্লেনে ঠাঁই পাওয়া যায়, সেরকমই ভিড় তৈরি হয়েছিল এবং সেই ভিড়কে ছত্রভঙ্গ করতেই তালিবানরা নির্বিচারে গুলি চালায়, নির্বিচারে গুলি চালায় এবং যে ছবি আমরা কিন্তু বারবারই দেখিয়েছি যে ঠিক কিভাবে গুলি চালানো হয়েছে এবং কিভাবে গুলি চালানোর পর ছত্রভঙ্গ হয়ে গেছে জনতা এবং একটানা গুলির শব্দ কিভাবে শুনতে পাওয়া গিয়েছে অনির্বাণ একবার দর্শকদের শোনাতে চাইবো সেই সময়কার সেই শব্দ, গুলির একটানা গুলির লড়াইয়ের শব্দ। কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে গুলি চলার শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। কোনোভাবে যাতে সাধারণ আফগান নাগরিকরা বিমানবন্দরের পথে পা না বাড়ান, যেন তেন প্রকারণে যাতে তাদেরকে দেশে আটকে রাখা যায়, তাদের ইচ্ছে থাক আর না থাক, এই জল্লাদি তালিবানি শাসন যাতে তারা মেনে নিতে বাধ্য হন, দেশ ছাড়তে না পারেন, তার জন্যই তালিবানদের নতুন কায়দা। জোড়া বিস্ফোরণে কাবুলে শতাধিক মানুষেরও বেশি মানুষের মৃত্যুর পর, সাধারণ আফগান নাগরিকদের উপরে আক্রমণের পর ফের নতুন করে কাবুল বিমানবন্দরে গুলি এবং সেই গুলির আতঙ্কে বিমানবন্দর চত্বরে রীতিমতো হুড়োহুড়ি। হঠাৎ এক ঝলক দেখলে, ছবিটা দেখলে বা এই শব্দ কানে এলে মনে হতেই পারে যে দিওয়ালি বা কালী পুজোর রাতে দূর থেকে বাজি ফাটার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু না, আসলে এটা কাবুল বিমানবন্দরে গুলি চলার আওয়াজ। এর ঠিক পাশাপাশি যে খবরে চোখ রাখবো, যে কথা শুরুতেই বলেছিলাম যে আসলে তালিবানদের হাতে ক্ষমতা যাওয়া মানে ভারতে নতুন করে সন্ত্রাস রপ্তানি হওয়ার সুযোগ তৈরি হওয়া, পরিস্থিতি তৈরি হওয়া। নিউজরুম থেকে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে রয়েছেন। সমাদৃতা, তালিবানদের সঙ্গে জৈশ অর্থাৎ জৈশ-এ মোহাম্মদের বৈঠক, একদমই তাই, যে কথা তুমি বললে ঠিক সেই কথা সূত্র ধরেই বলবো। তালিবানদের হাতে ক্ষমতা যাওয়া মানে কিন্তু ভারত বিরোধী ষড়যন্ত্র আরও একবার চাগার দিল বলা যেতে পারে। যেরকম জানতে পারা যাচ্ছে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে তালিবানদের বৈঠক হয়েছে। এই সেই জৈশ-ই মোহাম্মদ, দর্শকদের মনে করিয়ে দিতে চাইবো, যারা পাকিস্তানের মাটিকে ইউজ করে ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র করে গিয়েছে একের পর এক। যেরকমটা জানতে পারা যাচ্ছে 24শে আগস্ট নাগাদ তাদের বৈঠক হয়। তাদের সেই বৈঠকে কথাবার্তা কি হয়? শ্রীনগরে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়, অর্থাৎ ভারতে যত রকম ষড়যন্ত্র করা যেতে পারে তারই পরিকল্পনা চলেছে তাদের মধ্যে। কি জানতে পারা যাচ্ছে যে এরই মধ্যে কিন্তু তেহরিকে ইনসাফ অর্থাৎ ইমরান খানের যে দল তেহরিকে ইনসাফ, তারই একজন জানিয়েছে যে এই তালিবানরা নাকি তাদের সাহায্য করবে শ্রীনগর থেকে শুরু করে কাশ্মীরের যে অংশটা তারা চায় সেই অংশটা ভারতের থেকে ছিনিয়ে নিতে। একটা কথা খুব পরিষ্কার অনির্বাণ, এবার কিন্তু তালিবানি মদতে পাকিস্তানের যে সন্ত্রাস, যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, তা আরও বেশি মাত্রা পাবে এবং ভারতকে এর জন্য প্রস্তুত থাকতে হবে, যে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত। বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো রয়েছে তাদের সবাইকে সতর্ক করা হয়েছে, প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে তৈরি থাকতে হবে, যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে যাতে নাশকতার ঘটনা না ঘটে তার জন্য যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বন্দোবস্ত করতে হবে। তবে এক কথায় কিন্তু অনির্বাণ একদম সেটাই ঠিক যেটা তুমি প্রথমে শুরু করলে, যে এবার তালিবানদের সঙ্গে নিয়ে, তালিবানদের সাহায্য নিয়ে পাকিস্তান কিন্তু ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা আরও বেশি এসকালেট করবে। একেবারেই সমাদৃতা, নিউজরুম থেকে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে ছিলেন। আপাতত তোমাকে ধন্যবাদ সমাদৃতা। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আসবার জন্য এবার সিপিআইএম এর নতুন হাতিয়ার দুয়ারে সরকার। ঠিক ধরেছেন, দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ হচ্ছে সিপিআইএম প্রভাবিত, সিপিআইএম নেতার প্রভাবিত প্রতিবন্ধী সম্মেলনী থেকে, অর্থাৎ কান্তি গাঙ্গুলির প্রতিবন্ধী সম্মেলনী। এই মুহূর্তে তারা কি করছেন? খাস কলকাতার বুকে ভবানীপুরে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছে
প্রতিবন্ধী সম্মেলনীর তরফ থেকে ক্যাম্প করে। সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, বিজেমূল তত্ত্ব খারিজের পর বেশ দ্রুত তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধার দিকে এগোচ্ছে সিপিআইএম, তারই কি একটা পরীক্ষা নিরীক্ষা প্রতিবন্ধী সম্মেলনীকে দিয়ে? একেবারেই অনির্বাণ, যদি এক কথায় বলতে হয়, হয়তো অ্যাসিড টেস্ট যেটাকে আমরা বলে থাকি, যে সেই জাতীয় একটা অ্যাসিড টেস্টের পথে এবার সিপিআইএম। কেন এই কথা আমি বলছি, তার কারণ এর আগে আমরা দেখেছিলাম বিজেমূল তত্ত্ব খারিজ করা হয়েছিল সিপিআইএম এর তরফ থেকে। এবার যে বিষয়টি সামনে এলো, সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি যেই সংগঠনের সম্পাদক, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, সেই সম্মেলনীর তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে এবং সেখানে সরকারের প্রকল্পগুলোর ফর্ম ফিল আপ করা হচ্ছে। কি কি প্রকল্প? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, এছাড়াও যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুর ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে। এবং এবার যে বিষয়টি অন্যতমভাবে নজর রাখার, তা হলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিপিআইএম নেতা দিল্লিতে তৃণমূলের সাথে হাত ধরা যায় এই কথাটা যেরকম বলেছিলেন, ত্রিপুরার নিরিখে হিসেব করতে গেলে কয়েকদিন আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সিপিআইএম পলিট ব্যুরো মেম্বার মানিক সরকারও একটি কথা বলেছিলেন তৃণমূলের সমর্থনে, যে তৃণমূল মাটি আঁকড়ে পড়ে আছে। অর্থাৎ তৃণমূল ত্রিপুরাতে সংগঠন সাজাচ্ছে, আর পশ্চিমবঙ্গে সিপিআইএম এর অধ্যুষিত বা সিপিআইএম প্রভাবিত একটি সংগঠন বা একটি সম্মেলনী, যারা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী, তারা রাজ্য সরকারের প্রকল্পের ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন। এবং তারা স্পষ্টত জানাচ্ছেন, রবীন দেব আমাদেরকে স্পষ্টত জানিয়েছেন, যে এই বক্তব্য খানিকক্ষণ বাদেই দর্শকরা শুনতে পাবেন, যে তারা রাজ্যের প্রকল্পগুলোর বিরোধিতা করেননি, তারা প্রকল্পগুলো যাতে সাধারণ মানুষ সময় মতন পায় সেটার দাবি জানিয়েছেন। অর্থাৎ কোথাও একটা কাছাকাছি আসার কি এটা ভাবনা নয়, এমনটাই সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। একেবারে প্রিয়াঙ্কা, কোথাও একটা সিপিআইএম এর তরফ থেকে একটু তাড়াহুড়োই কাজ করছে। বিজেমূল তত্ত্ব খারিজের পর তৃণমূল কংগ্রেসের কাছে কতটা আন্তরিক তারা সত্যি সত্যি বিজেপি বিরোধী জোট গঠনে, তারই প্রমাণ দাখিল করতে যেন প্রতিবন্ধী সম্মেলনী, কান্তি গাঙ্গুলি প্রভাবিত প্রতিবন্ধী সম্মেলনী ভবানীপুরে এবার ক্যাম্প করে দুয়ারে সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করছেন। আর যখন সিপিআইএমের তরফ থেকে এমন সদর্থক ইঙ্গিত, তখন এ রাজ্যেই আরেক প্রাক্তন শরিক এবং এই মুহূর্তে বামেদের সঙ্গে থাকা কংগ্রেসের তরফ থেকেও কিন্তু সদর্থক বার্তা। আজ তৃণমূল ছাত্র পরিষদের মতো ছাত্র পরিষদের, আসলে প্রকৃত অর্থে ছাত্র পরিষদেরই প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট, মহাজাতি সদনে কংগ্রেসের তরফ থেকে আয়োজিত যে অনুষ্ঠান, মূল ছাত্র পরিষদের তরফ থেকে আয়োজিত যে অনুষ্ঠান, সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু আজকে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঘুরিয়ে নতুন করে ঐক্যের হাত, নতুন করে সমঝোতার হাত বাড়ানোর ইঙ্গিত দিলেন। কথা বলবো শিবাশিসের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস। শিবাশিস, অধীর রঞ্জন চৌধুরী কি বললেন? দেখো অনির্বাণ, সবথেকে বড় খবর, অধীর রঞ্জন চৌধুরী সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললেন না। যেখানে কলকাতায় দাঁড়িয়ে, এ রাজ্যের বুকে দাঁড়িয়ে একজন বিরোধী শিবিরে তাদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যে কিন্তু কোনো বিরোধিতার বক্তব্য তুলে ধরলেন না। উপরন্তু ত্রিপুরা কাণ্ডে, অর্থাৎ ত্রিপুরাতে তৃণমূলের যাওয়ার বিষয় তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল এ রাজ্যে জয়লাভের পর তারা পাশের রাজ্যে রাজনৈতিক ভবিষ্যৎ মাথায় রেখে তারা এগোতেই পারে। অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে কার্যত, তৃণমূল কংগ্রেসের যে ত্রিপুরা গমন, তাকে কার্যত সমর্থন করলেন অধীর চৌধুরী। তার পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হয় যে মমতার সম্পর্কে, তাহলে কি অধীর চৌধুরী নরম মনোভাব পোষণ করছে? কারণ কংগ্রেসে কিন্তু অধীর কাঁটা ছিল মমতার দিকে হাত বাড়ানোয়। সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভুলে গেলে চলবে না, 2011-তে আমাদের সাহায্যেই তিনি সরকারে এসেছিলেন। একেবারেই, অর্থাৎ কোনো এক জায়গায় দেখা যাচ্ছে স্মরণ করিয়ে দিয়ে নতুন করেও কি সাহায্যের ইঙ্গিত, হাত বাড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলেন অধীর রঞ্জন চৌধুরী। একই দিনে জোড়া বার্তা, একদিকে বামেদের তরফ থেকে, সিপিআইএমের তরফ থেকে, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে। চোখ রাখবো পরের ব্রেকিং নিউজে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ এবার মাথা ফাটল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর। আমাদের প্রতিনিধি রিপন রয়েছেন আমার সঙ্গে। রিপন, জানতে চাইবো তোমার কাছ থেকে,
কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রিপনের সঙ্গে। বালুরঘাটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যাতে মাথা ফাটলো এক তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের। গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের নির্দিষ্ট এই চত্বর। যে খবর আমরা চোখ রেখেছিলাম, সংঘর্ষে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছি। এরপরে আজকের সোজাসুজি স্বর্ণালী দেখুন সৃজিতার সঙ্গে।